এখন তোমাদের শোনাচ্ছি অধীর বিশ্বাসের পানের বড় যে বাঘ। কিসের বাচ্চা ওরা? বিড়ালের? না, লালচে লালচে রং, ডোরাকাটা দাগ, নিশ্চয়ই বাঘের বাচ্চা। বাবা বলছিলেন তিনি কোনোদিনও বাঘ দেখেননি, কিন্তু বাঘের গল্প শুনে চিনতে ভুল হয়নি। বাবা পিছন ফিরে পানবরজের অন্য পিলি দিয়ে পা টিপে টিপে বেড়া টপকে আসায় অবাক হয়ে দীপু জানতে চায়, বেড়া টপকে এলে কেন বাবা? মুখে আঙুল তুলে ফিসফিসিয়ে বললেন, বাঘের বাচ্চা দেখবি দীপু। ভাতের থালা গামছায় পেঁচানো, কথাটা শুনেই দীপুর কেমন যেন করে উঠল। থালাটা ঘাসের মধ্যে নামিয়েই বলল, কোথায় আমাদের বড় যে বাচ্চা হয়েছে? চুপ, আমার সঙ্গে আয়, বেশি কথা বললে পালিয়ে যেতে পারে। এই দুপুরে বড় বড় গাছের ছায়া পড়েছে মাটিতে, সেই ছায়ায় দাঁড়িয়ে বাবা উকি ঝুঁকি দিয়ে বললেন, দেখছি, দাঁড়া। দীপুদের বাড়ি এখান থেকে অনেক দূর, সেখানেও চারদিক জঙ্গল, বেতের বাগানই বেশি, কিন্তু এই বরজ দীপুর বাবার হাতেই তৈরি। মতিমণ্ডল বাবাকে পান চাষ করতে দিয়েছেন। মণ্ডলবাবুকে খাওয়ার পান আর বছর শেষে কিছু টাকা দেন বাবা। মতিবাবু বলেন, অসুবিধে থাকলে পয়সা করি কিছু দিতে হবে না নারায়ণ, ছেলেপুলে যেন কষ্ট না পায়, মনে করবে এই বরজ তোমার। পান চাষে খুব যত্ন দরকার। বাবা বলেন, নিয়ম নিষ্ঠাও সমান জরুরি। সেই জন্য বোধহয় কোনো দিন বরজের সীমানায় ভাত খান না। বরজ থেকে বেরিয়ে বাড়ি আসার সময় বাবা বরজকে হাত জোর করে প্রণাম করেন। একদিন জিজ্ঞাসা করলাম, বাবা প্রণাম করো কেন? পান বরজ কি ঠাকুর? বাবা মিষ্টি হেসে জবাব দিয়েছিলেন, ঠাকুর কিনা জানি না, তুমি যেমন আমাদের ভক্তি করো, আমিও তেমন এই বরজকে ভক্তি করি, প্রণাম জানাই। এর পাতা বিক্রি করেই তো বেঁচে আছি আমরা। কথাটা শুনে দীপুর ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। প্রণাম করা, কথা জানতে চাওয়ায় বাবা এত সুন্দর করে ব্যাখ্যাটা দিলেন, মাঝে মাঝে মনে হয় দাদু কেন যে বাবাকে লেখাপড়া শেখালেন না। সত্যিই তো, দীপুর মনে পড়ল গাছপালার কথা পড়তে গেলে কতবার প্রকৃতির কথা পড়তে হয়। প্রকৃতি সেখানে সত্যিই যেন কোনো দেবী। বাবা প্রণাম করে তাই অন্যায় কিছু করেন না। দীপু আবার জিজ্ঞাসা করল, বাবা বাঘ দেখা যায়? না, দেখতে পাচ্ছি না। তুই কোলে আয়, আস্তে করে বেড়াটা পার করে দিই। সাবধান, শব্দ করবি না যেন, পায়ের শব্দ পেলেই ওরা পালিয়ে যাবে। ঠিক আছে বাবা, নিচু স্বরে দীপু বলল। বাবা অত্যন্ত সন্তর্পণে বরজের সীমানায় ঢুকে এলেন। ইশারায় নিচু হতে বললেন দীপুকে। তারপর প্রায় হামাগুড়ি দেওয়ার মতো ধীরে ধীরে এগোতেই বরজের গায়ের ঢাকা দেওয়া কলার ফাতরার খচমচ শব্দ। বাবা সঙ্গে সঙ্গে দীপুকে চেপে ধরলেন, হাত নেড়ে জানালেন, চুপ, এগোনোর দরকার নেই, ওরা হয়তো টের পেয়েছে। কানের কাছে মুখ নিয়ে দীপু বলল, কোন পিলিতে? আঙুলের ইশারায় বুঝতে পারল সামনেই। বলল, কটা বাঘ বাবা? কানে কানেই উত্তর, দুটো। ওদের দাঁত উঠেছে? উঠেছে হয়তো। বাড়ি নিয়ে গেলে কেমন হয়? আবার শব্দ, শুকনো পাতার শব্দ উঠেই থেমে গেল। বাবা আবার এগোন, সঙ্গে দীপুও। দীপু, ওই দেখ। বরজটা একচালা বাড়ির মতো, দূর থেকে দেখলে আরও মনে হবে বুঝি এক দরিদ্র পরিবার ঘর বেঁধে আছে। দেওয়ালে তার কলার ফাতরা, সুপুরির ডেগো ঝোলানো, সনের ছাউনি ভেদ করে রোদ ঢুকে কেমন আলো ছায়া। নিচে লতানো পানের গাছ লম্বা আর উঁচু হয়ে বড় হচ্ছে। দীপুর বাবার হাত পড়ে তার তলাটা এতটাই পরিষ্কার যে গামছা বিছিয়ে শুয়ে পড়লে চোখের পাতা দুটো আপনা আপনি বুঝে আসবে। দীপু বাবার বগলের তলা দিয়ে উকি দিয়েই জাপটে ধরল,
অস্ফুটে চিৎকার করে ওঠে, বাবা! বাবার চোখেও আনন্দ আর বিস্ময়ের ঢল। মাগুরা গ্রামের এক প্রান্তে সবচেয়ে সেরা সম্পদ আজ হাতের নাগালে। ঘুরে পাওয়ার মতো পিতাপুত্র দেখতে লাগলো বাচ্চাদের খেলাধুলো। দীপু আবার বাবাকে খামচে ধরল, বাবা! চুপ করে থাকো। রুদ্ধশ্বাস উত্তেজনায় বাবাও যেন ছেলে মানুষ হয়ে গেছেন। দীপু, মুখে ওদের কী রে? মনে হচ্ছে ছেঁড়া কাপড়। ধীরে ধীরে কথার শব্দ বাড়ে। কখনো বললেন, আস্তে বল। কখনো দীপু বলে, আহ, আস্তে। কিন্তু আত্মহারা হয়ে শেষমেশ কারও নিচু স্বরে কথা থাকে না। দীপু বলে ওঠে, ওই যে একটা বাচ্চা কাপড়ের ভেতর ঢুকে গেল, বাবা দৌড়ে গিয়ে ধরে ফেলবো? আহ! বাবা চেপে ধরছেন দীপুকে, বলেন, দাঁড়া দাঁড়া, আরও কিছু দেখা যাবে। অন্য বাচ্চাটার লেজটা দেখেছিস? বাচ্চা রয়্যাল বেঙ্গল বাড়ি নিয়ে যাবে? এখন দুজনেই খুব কাছের হয়ে যায় যেন। বাবা চুপিসারেই বলেন, আমারও তো ইচ্ছে হচ্ছে, কিন্তু নিয়ে গিয়ে কি খেতে দিবি? কেন, কালী গরুর দুধ খাবে? গরুর দুধ কি ওদের হজম হবে? ওরা তো মায়ের দুধ খায়, বাঘের দুধ। সেটা তো পাবো না। শুনেছি টাকা হলে বাঘের দুধ মেলে। দীপু বাবার দুই বাহুর মধ্যে থেকেই বলে, আমরা যদি সেই টাকা জোগাড় করি? দূর বোকা, ওটা কথার কথা। তার চেয়ে ওরা বড় হোক, যখন দেখবো আর দুধ খায় না, হালুম চোখে তাকাচ্ছে, তখন একটা কায়দা করে ধরে ফেলবো, তখন বেঁচে যাবে। দারুণ বলেছ বাবা। দীপু আবার বাবার বাহু চেপে ধরে, বলল, আমাদের বাড়িতে বাঘের বাচ্চা, বাঘ দেখতে ভিড় পড়ে যাবে বাড়িতে, 4 আনা করে টিকিট। বাবা মুখে ধুতির আঁচল চেপে হাসতে লাগলেন। পেয়ারা গাছের ডালে মাইক ফিট করে বলবো, আসুন আসুন, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল মাত্র 4 আনা টিকিট। হঠাৎ চুকচুক শব্দ এনে ডাক দিলে, আহ আহ আয়। বাবা আবার হামাগুড়ি দিয়ে একটা পিলির মুখে এসে যেন হাঁপ ছেড়ে বলেন, ওই দেখ কি সুন্দর বাচ্চা দুটো। দীপু বাবার কোল ছাড়িয়ে এগোতে যাচ্ছিল। বাবা তাকে টেনে ধরেন, না, এগোলেই পালিয়ে যাবে। দেখছিস না ওরা কেমন তাকিয়ে আছে আমাদের দিকে, ভাবছে এরা আবার কারা। কথা শেষ হতেই দীপু বলল, এটা আমাদের বরজ, অন্য কেউ নয় রে। কাছাকাছি কোনো জমিতে খোঁটা পোতার খট খট আওয়াজ আসছে। পাশের ধান খেতে বাতাস বয়ে যাওয়ার সনসন শব্দ। দীপু আবার বলে, আমাদের বাড়ি যাবি? এই, তোদের মা কোথায়? বাবা হঠাৎ চমকে উঠলেন। বরজের এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে অনেকটা সুরঙ্গের মতো। সবুজ পানের মধ্যে লাল লাল দুটো বাঘের বাচ্চা, খেলনা পুতুল যেন। সূর্যের কিরণ লেগে ওদের স্থির চোখ চকচক করে উঠেছে। দীপু ডাকে, এই বাঘ! বাবা কেমন যেন চুপ হয়ে গেছেন, গা হাত পা থরথর করে কাঁপছে। সেই কাঁপুনি দীপুকে স্পর্শ করে। হঠাৎ বলল, বাবা এমন কাঁপছো কেন, ভয় করছে? উত্তর না পেয়ে দীপু বাবার হাতের টান অনুভব করল। ক্রমাগত টেনেই চলেন। বাবা, ওই দেখো, বাচ্চারা আমাদের কথায় সাড়া দিয়েছে, কাছে আসছে, ওই যে। দীপু! এই চিৎকার অনেকটা আর্তচিৎকারের মতো। শিগগির পালা বলেই ছেলেকে প্রায় জোর করে সেই বেড়া টপকানোর আগের মতো কোলে তুলে নিলেন, নিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। শিগগির পালিয়ে চল, ওর মা এখনই আসবে। শিকারে গেলেও বাচ্চার কথা মনে পড়বেই। বাবা আমার, চল চল। আকুলভাবে বলেই দীপুকে কোলে তুলে বাইরে এলেন। দৌড় লাগা। দীপুর কিন্তু সত্যি তেমন ভয় লাগে না, ও দুলকি তালে দৌড়োয়। বাবা বললেন, আরও আরও জোরে, আরও আরও, বাঘ ধরলে তোকে বাঁচাতে পারবো না বাবা। জমিটা চাষ করার জন্য লাঙল দেওয়া হয়েছে। এটা পার হলে আবার ধানের ক্ষেত। ধান ক্ষেত পেরিয়ে ছোট্ট খাল। মজে যাওয়া খাল পেরোতে কষ্ট নেই,
এইটুকু পার হলেই মোটামুটি চলার রাস্তা পাওয়া যাবে। দৌড়তে দৌড়তে দীপু বলল, বাবা ভাতের থালা রয়ে গেল যে, নিয়ে আসি? না, হাঁচকা টান দিয়ে এবার একেবারে ছেলে মানুষের মতো কেঁদে বললেন, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে দীপু, আমি আর কথা বলতে পারছি না, দৌড়তে পারছি না। খাল পার করে আমাকে একটা বাগানে রেখে তুই দৌড়ে বাড়ি চলে যা, পারবি তো? কথা বলতে পারছেন না, চোখ দুটো কেমন যেন হয়ে গেছে। বাবার দৌড়নো বেশ এলোমেলো, বারবার ধুতির আঁচল গুজে রাখছেন কোমরে। এমন অসহায় অবস্থা আগে কখনো দেখেনি দীপু। এই মুহূর্ত থেকে আরও কেমন যেন ভয় লেগে গেল। খালি মনে পড়ছে স্কুলে পড়া সেই রাখাল বালকের কথা। কেন যেন ভয় পাওয়ার কথা কেবল রাত্রিবেলা একা একা বাড়ি ফেরার সময়ই মনে পড়ে। কেন এমন হয় কে জানে। দীপু পড়ে যাচ্ছে, বাবার হাত ধরে বলে, কষ্ট হচ্ছে বাবা। বাবা মুখে কিছু বললেন না, কেবল দুলে দুলে দৌড়নো। খাল পেরিয়ে যেতেই বরজ দেখা যাচ্ছে না। বাবা বললেন, দাঁড়া একটু বসি। আমতলায় বসে দীপু লক্ষ্য করল বাবার গা থেকে ঘাম গড়াচ্ছে। চোখ বুজে বাবা বলেন, আমার পাশে একটু বস দীপু। দীপু বলল, বসছি, এখন আর ভয় নেই বাবা। কথা শেষ হতে না হতেই হঠাৎ বলেন, একটা ডাক শোনা গেল না দীপু? কিসের ডাক? খুব চেনা মনে হচ্ছে যেন ডাকটা। শুনতে পাচ্ছিস কিছু? কই না তো। ডাকটা খুবই হিংস্র। বাঘটা বরজে ঢুকে মানুষের গন্ধ পেয়েছে এতক্ষণে। চল চল। ভাগ্যিস বাচ্চা আনিনি। ভয় নেই বাবা, ওদের মা এসে দুধ খাওয়াচ্ছে। শিশুদের রেখে এখন আর আসবে না।